রায়বাড়ির একমাত্র ছেলে অর্ঘ্যের সাথে 2 মাস হলো বিয়ে হয়েছে অতসীর। মাত্র 7-8 বছর বয়সে মাহারা অতসীকে বাবা প্রশান্তবাবুই একাধারে মা আর বাবা 2 দায়িত্বই সমান দক্ষতায় পালন করে যথাযথ ও উচিত শিক্ষায় মানুষ করেছেন। তাই আপাতত ভদ্র, নম্র ও রুচিশীল অতসী কিছুটা প্রতিবাদী। অন্যায়ের সাথে আপোষ ও স্বভাব বিরুদ্ধ শ্বশুর বাড়িতে এসে এই কদিনে অতসী বেশ ভালোই বুঝতে পেরেছে রায়বাড়িতে তার শ্বশুর অধরায় মশাই এই বাড়ির সদস্যদের ক্রমিক পর্যায়ে একেবারেই উচ্চাসনে বসে আছেন। বাড়ির সদস্যদের ভয়ে শ্রদ্ধায় তার অবস্থান খানিকটা ওই ভগবানেরই সমতুল্য। তার অকারণ চড়া ও রুক্ষ মেজাজে নিরীহ শান্ত প্রকৃতির শাশুড়িমা সুলেখা দেবী সর্বক্ষণই তটরস্থ। সুলেখা দেবীর কথায় হাবে ভাবে অতসী এই ব্যাপারটাই বারবার বোঝানোর চেষ্টা করেন যে এই বাড়িতে সুলেখা দেবীকে সম্মান না করলেও তিনি কিচ্ছুটি মনে করবেন না। তিনি এই বাড়ির অতি তুচ্ছ বস্তু, তার এই সম্মানের কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্বশুর মশাইকে সম্মান করতে হবে দেবতার জ্ঞানে। এমনকি তার ভাগের প্রাপ্য সম্মানটুকুও শ্বশুর মশাইকে দিয়ে দিলেই তিনি খুশি হন। অর্ঘ্য বাবাকে খানিকটা এড়িয়ে চলে। বাবার কোনো কথার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস সচরাচর দেখায় না। হয়তো সেই সাহসের যথেষ্ট অভাব আছে ওর মধ্যে। রাতে রান্নাঘরের কাজ ছেড়ে অতসী ঘরে ঢুকে দেখে অর্ঘ্য বিছানায় শুয়ে মোবাইলে ইউটিউবে বেশ মন দিয়ে কিসের একটা ভিডিও দেখছে। কোনো কথা না বলে অতসী অ্যাটাচ বাথরুমে ঢুকে সারাদিনের জামা কাপড়টা বদলে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে বসে নাইট ক্রিম লাগাতে লাগাতে আর চোখে একবার দেখলো অর্ঘ্যকে। মোবাইলটা অফ করে মহাশয় তখন উৎসুক দৃষ্টিতে চেয়ে রয়েছে অতসীর দিকে। এই দৃষ্টির মর্মার্থ উপলব্ধি করে অর্ঘ্যের দিকে একটা ছদ্মরাগের দৃষ্টি নিক্ষেপ করে। অতসী বডি লোশনটা ড্রয়ার থেকে বার করতে যাবে, পাশের শ্বশুর শাশুড়ির ঘর থেকে হঠাৎই বেশ জোরে একটা আওয়াজ এলো। খানিকটা ওই চাপড় আঘাতের মতো শব্দটা। চমকে উঠল অতসী। এই ধরনের শব্দ এর আগে কখনো শোনেনি এই বাড়িতে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অর্ঘ্যের দিকে। আওয়াজটা শোনা মাত্রই অর্ঘ্য একেবারেই কুণ্ঠিত হয়ে পড়েছে। লজ্জায় অতসীর দিকে চাইতে পারছে না। আওয়াজটা কিসের অর্ঘ্য? অবাক হয়ে জিজ্ঞেস করলো অতসী। অর্ঘ্য উত্তর দিতে যাবে সেই মুহূর্তেই আবারও একবার সেই শব্দ ভেসে এলো পাশের ঘর থেকে। অতসী এবার উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, অর্ঘ্য আওয়াজটা কিসের? অর্ঘ্য সংকোচ নিয়ে বলল, বাবা মনে হয় মায়ের গায়ে হাত তুলছেন, কোনো কারণে হয়তো মায়ের উপর রেগে গিয়ে চড় মারছেন। সে কি সাংঘাতিক! আর এত বড় কথাটা তুমি এত হালকাভাবে বলছো কি করে অর্ঘ্য? তোমার তো বাধা দেওয়া উচিত পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য। অর্ঘ্য বলল, আসলে বাবা মায়ের এই ঝামেলা আমি ছোট থেকেই দেখে অভ্যস্ত। বাবা রেগে গেলেই মাকে মারধর করেন। আমায় ছোট থেকে শেখানো হয়েছে বড়দের ব্যক্তিগত ব্যাপারে আমি যেন কোনো কথা না বলি। মা বাবার হাতে ঠায় দাঁড়িয়ে মুখ গুজে মার খেতেন, তবুও আমায় কোনোদিন বাধা দিতে দেননি। এতে নাকি বাবাকে অসম্মান করা হয়, তাই আমি আর এর মধ্যে যাই না। তুমিও এই নিয়ে মাথা ঘামিও না। বাবা মাকে পছন্দ করবেন না। কাল সকালে দেখবে মা দিব্যি আবার স্বাভাবিক হয়ে গেছেন। বাহ, কি যুক্তি! খালি বাবা মা পছন্দ করেন না বলে তোমার সামনে মা এভাবে মার খাবেন আর তুমি তাকিয়ে তা দেখবে, তারপর আবার বলছো মা এত মার খেয়েও কাল আবার স্বাভাবিক হয়ে যাবেন। আজ আমি তোমার গালে ঠাস করে একখানা চড় দিয়ে দিই অর্ঘ্য, দেখি তো কাল তুমি কেমন স্বাভাবিক হয়ে যেতে পারো। তোমার আত্মসম্মানে লাগে কি না? অর্ঘ্য এবার বেশ বিরক্ত হয়ে বলল, এসব কি আজে বাজে কথা বলছো অতসী? বাবা মায়ের অশান্তিটা আমাদের মধ্যে টেনে আনছো কেন? অতসী একটু হেসে বলল, শুধু চড় খাওয়ার নামেই তোমার গলার স্বর এমন ভারী হয়ে গেল দেখলে অর্ঘ্য? আর পাশের ঘরে যে মানুষটা অন্যায়ভাবে বিনা প্রতিবাদে চড় খাচ্ছেন
তিনি তোমার মা অর্ঘ্য। এই অনুভূতিটুকু তোমার আছে? কাল ওই নিরীহ মানুষটা মোটেও স্বাভাবিক হবেন না অর্ঘ্য, শুধু স্বাভাবিক থাকার অভিনয় করবেন মাত্র। এই সূক্ষ্ম ব্যাপারটা বোঝার ক্ষমতা বোধহয় তোমার একেবারেই নেই। অর্ঘ্য কিছু একটা বলতে যাচ্ছিল, আবার এলো সজোরে চড়ের সেই শব্দ। এবার অতসী আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। শাশুড়ি মায়ের ঘরের বন্ধ দরজা ঠেলে ঢুকে সর্বাগ্রে নজর এলো শ্বশুর মশাইয়ের উদ্যত হাতখানা। শাশুড়ি মায়ের গালে সেটা আবার পড়ার আগেই দ্রুত গিয়ে শক্ত করে চেপে ধরল অতসী। এত বছর ধরে চলে আসা এই বাড়ির নিয়ম ভেঙে ঘটে যাওয়া এই অভাবনীয় কাণ্ডে অধরবাবু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার কোনো কাজে যে কেউ এসে সরাসরি বাধা দিতে পারে, তার এই হাতটা যে কেউ এভাবে মুচড়ে শক্ত করে ধরে তার চোখে চোখ রাখতে পারে, এ ওনার কল্পনার বাইরে। কিছুক্ষণের বিহ্বলতা কাটিয়ে তিনি অত্যন্ত উগ্রভাবে বললেন, এটা কোন ধরনের শিক্ষা তোমার বৌমা? শ্বশুর শাশুড়ির ঘরে এভাবে বিনা অনুমতিতে ঢুকে আমাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছো? মা মারা গেছেন জানি, কিন্তু বাবাকে কিছুই শিক্ষা দেননি? একটু হেসে বেশ দৃঢ়ভাবে বলল অতসী। বাবা দেওয়ার শিক্ষার জন্যই তো আজ আপনার মুখোমুখি হতে পেরেছি আমি। বাবার শেখানো রুচিবোধই আপনার অন্যায় দেখে চুপ করে থাকতে পারিনি। আর আপনি দর্প করে কোন শিক্ষার কথা বলছেন? নিজের স্ত্রীর গায়ে এভাবে হাত তোলায় কি আপনার কাছে শিক্ষা, সংস্কার? এই কদর্য শিক্ষার জোরে কি আপনার এত অহংকার এই প্রতিপত্তি এই সংসারে? তাহলে সেই শিক্ষাকে আমি ধিক্কার জানাই। এতদিন যে অন্যায় অত্যাচার আপনি মায়ের উপর করে এসেছেন তা এবার বন্ধ করুন, না হলে আপনার এই কাজের জন্য আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। এতদিন আপনার এই কুরুচিকর কাজের কেউ প্রতিবাদ করেনি বলে ভবিষ্যতেও করবে না, এই ভ্রান্ত ধারণা থেকে এবার সরে আসুন। অধরবাবুর মুখ দিয়ে যেন কথা সরছে না। এতদিন এই সংসারের সর্বে সর্বা হয়ে যা খুশি করে এসেছেন, পরিবারতে উপভোগ করেছেন, এই পরিবারের সদস্যদের ভয় মিশ্রিত শ্রদ্ধা ভক্তি ভগবানের পরবর্তী আসনটায় দখল করে বসেছিলেন এতগুলো বছর, কিন্তু আজ প্রথম তার এই সিংহাসনে সজোরে পদাঘাত পড়ল। তাই রাগে ক্ষোভে একেবারে ঘুম মেরে গেলেন। অধরবাবু রিটায়ারমেন্টের আর 1 বছর বাকি। তিনি ভাত খেয়ে অর্ঘ্যর সাথেই অফিসে বেরিয়ে যান রোজ। আজও গেলেন। কাল রাতের ঘটনার পর আর একটা কথাও এখনো পর্যন্ত বলেননি কারোর সাথে। ঘরে যেন একটা গুমোট পরিবেশ। শাশুড়ি সুলেখা দেবী যথা নিয়মেই অধরবাবুর সেবা যত্ন করছেন, তবে শ্বশুর মশাইয়ের রাগটা যে এখনো পড়েনি মুখ চোখ দেখে তা বেশ বোঝা যাচ্ছে। অর্ঘ্য আর অধরবাবু কাজে বেরিয়ে যেতে দরজাটা বন্ধ করে শাশুড়ি মায়ের কাছে এলো অতসী। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, মা, আমার জন্য কাল আপনাদের মধ্যে অশান্তিটা আরো বেড়ে গেল বলুন? বিশ্বাস করুন, আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু আমি ওই পরিস্থিতিতে চুপ করে থাকতে পারিনি। এই অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সুলেখা দেবী হেসে বললেন, তোমার খারাপ লাগার কোনোই কারণ নেই মা। তোমার শ্বশুর মশাইয়ের সাথে আমার সম্পর্কটা কোন দিন মধুর ছিল। তিনি তার ঠুনকো মেজাজ আর দাপটে আমায় তো চিরদাসী বানিয়ে রেখেছেন। ওনার স্ত্রীর মর্যাদা তো আজও পায়নি। আসলে খুঁটির জোর না থাকলে যা হয়। বাপের বাড়ির অবস্থা ভালো নয়, লেখাপড়াও সেভাবে নেই। ছোট ছেলেকে নিয়ে আমি কোথায় যেতাম, কি করেই বা মানুষ করতাম অর্ঘ্যকে? তাই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই এভাবে নিজের অস্তিত্বটা কোনো মতে টিকিয়ে রেখেছি। মা, আজ তো আপনার ছেলে স্বাবলম্বী, আপনার পাশে দাঁড়াবার তো তার সামর্থ্য হয়েছে। এবার না হয় এই অন্যায়ের প্রতিবাদ করুন। এতদিন তো মুখ বুজে সহ্য করলেন, মানুষটাকে সম্মান করলেন, যত্ন করলেন, কিন্তু মানুষটার কোনো পরিবর্তন হলো কি? নিজের স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা পেলেন কি? তবে আর কেন? সাহস করে প্রতিবাদ করেই দেখুন না পরিবর্তন আছে কি না। ভয় একটুও করবেন না মা, জানবেন আমি সব সময় আপনার পাশে থাকব। আমি জানি মা, তুমি আমার পাশে থাকবে।
কাল দেখে আমি বুঝেছিলাম এতদিন আমার ছেলে যে সাহস দেখাতে পারিনি তা তুমি দেখিয়েছিলে। বিশ্বাস করো, কাল যে কি ভালো লেগেছিল আমার তোমায় বোঝাতে পারবো না। আমার হয়েও যে কেউ রুখে দাঁড়াতে পারে সেটা কাল অনুভব করেছিলাম প্রথম। তোমায় কথা দিচ্ছি মা, সঠিক সময় আসলে ঠিক প্রতিবাদ করব আমি। কেটে গেল আরও বেশ কয়েকটা মাস। অধরবাবু সেইভাবে বাড়াবাড়ি কিছু আর করেননি। অতসীর সেই রাতে এমন রুদ্রাণী মূর্তি দেখে তিনি হয়তো বুঝতে পেরেছেন তার জুলুম করার পথটা আর মসৃণ হবে না, বাধা আসবে প্রতি পদে। তাই কিছুটা সংযম বজায় রেখে চলছেন এতদিন। আজ অতসীর ভীষণ আনন্দের দিন। অনেক চেষ্টায়, অনেক প্রতীক্ষায় হাতে এসেছে একটি স্বনামধন্য স্কুলের শিক্ষিকা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। লেটারটা দৌড়ে গিয়ে আনন্দে একবার জড়িয়ে ধরল সুলেখা দেবীকে। তাকে সব জানিয়ে ছুটে গেল অর্ঘ্যর কাছে। তবে খবরটা শোনা মাত্রই মনে মনে ভয়ে একেবারে কুঁকড়ে গেছে সুলেখা দেবী। এই খবর শুনে অধরবাবুর যে কী প্রতিক্রিয়া হবে তা তিনি ভালোই জানেন। ঘটলও তাই। অর্ঘ্য আর অতসী যখন এই আনন্দ সংবাদ অধরবাবুকে দিতে গেল তখন তিনি অসন্তোষ প্রকাশ করে অত্যন্ত রূঢ় ভাষায় ছেলেকে বললেন, অতসী চাকরি করার আমার একেবারেই মত নেই অর্ঘ্য। রায়বাড়ির বউরা রাস্তায় ধিদি করে ঘুরে বেরিয়ে চাকরি করে না। এ কথার প্রতিবাদ করে উঠল অর্ঘ্য। কেন বাবা? এত কষ্ট করে অতসী নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, সেটা করবে না শুধু রায়বাড়ির বউ বলে? এটা কেমন কথা হলো? এখনো এসব নিয়মের গণ্ডির মধ্যে কেন পড়ে রয়েছো বাবা? অধরবাবু বেশ বিরক্ত হয়ে নিজের সপক্ষে যুক্তি খাড়া করলেন। অতসী চাকরি করতো না বলেই ওকে আমি এই বাড়ির বউ করেছিলাম। ও চাকরি করবে এ কথা জানলে আমি কিছুতেই ওকে এ বাড়ির বউ হিসাবে পছন্দ করতাম না। তবে এই বাড়িতে বউ হয়ে যখন এসেই পড়েছে, এ বাড়ির নিয়ম মেনেই ওকে চলতে হবে। ঘরের বউকে কিছুতেই চাকরি করার অনুমতি দেব না আমি। অর্ঘ্য যার পরনায় বিস্মিত হয়ে বলল, এটা কোনো যুক্তি হলো বাবা? কাল চাকরি করতো না বলে আজ করতে পারবে না? অতসীর কি চাকরি করার বয়স পেরিয়ে গেছে, নাকি চেষ্টা করলে আরো কত চাকরিও পেতে পারে? তোমায় অনুরোধ করছি, তুমি অন্যায় আপত্তি করো না বাবা। অধরবাবু এবার সুলেখা দেবীর দিকে চেয়ে ব্যঙ্গ করে বললেন, শুনলে তোমার স্ত্রৈণ ছেলের কথা? বিয়ের 1 বছরও ঘুরল না, এখন থেকেই বইয়ের হয়ে নিজের বাবার সাথে তর্ক করছে। ধীরে ধীরে বইয়ের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে তোমার ছেলে। অর্ঘ্য, তোমায় এখন পুরুষ মানুষ ভাবতেও আমার দ্বিধা বোধ হচ্ছে। বাবার বিদ্রুপাত কথাগুলো শুনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে অর্ঘ্যর। এতক্ষণ বাবা আর ছেলের মাঝে একটাও কথা না বললেও এবার মুখ খুলল অতসী। আচ্ছা বাবা, আপনার মতে পুরুষের সংজ্ঞাটা ঠিক কি? এইভাবে দিনের পর দিন নিজের স্ত্রীকে হেনস্থা করা, লাঞ্ছিত করা, তার গায়ে হাত তোলা, এসবতেই বুঝি পুরুষের গরিমা মহিমা বৃদ্ধি পায় বহুগুণ? সারাদিন পায়ের উপর পা তুলে নিজের স্ত্রীকে দিয়ে দাসী বৃত্তি করিয়ে পুরুষত্বের অভিমান বুঝি আকাশচুম্বী হয়? নিঃসহায় নিরীহ মহিলাকে দিনের পর দিন ভয় দেখিয়ে অনর্থক সেবা আদায় করাকে যদি আপনি পুরুষের সংজ্ঞা ভেবে বসে থাকেন, তাহলে শুনে রাখুন, আদৌ আপনি পুরুষ নন, আপনি একজন কাপুরুষ। অতসীর কথাগুলো শুনে রাগে সারা শরীর যেন কাঁপছে অধরবাবুর। তিনি পারিপার্শ্বিক জ্ঞান হারিয়ে সপাটে একখানা চর কষাতে উদ্যত হলেন অতসীকে, কিন্তু এইবার বিফল হলেন। অতসীর গাল লক্ষ্য করে তার উদ্যত হাতখানা শক্ত করে চেপে ধরলেন সুলেখা দেবী। অধরবাবুর দিকে চোখে চোখ রেখে বললেন, আর নয়, অনেক অন্যায় অত্যাচার করেছো তুমি, এবার বন্ধ করো। তোমার অত্যাচার আর সহ্য করব না কিছুতেই। নিজেকে বদলাও, না হলে ফল ভালো হবে না। আমি থাকতে দেখি বৌমা চাকরি করার পথে তুমি কেমন অন্তরায় হতে পারো। অতসী আর অর্ঘ্য বিহল দৃষ্টিতে চেয়ে রয়েছে মায়ের দিকে। এই সুলেখা দেবীকে যেন চিনতেই পারছে না ওরা। অতসীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। মা কথা রেখেছেন,
সঠিক সময়ে প্রতিবাদ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আজ তিনি রেখেছেন। কিছু মানুষ থাকেন যারা হন ওই শক্তের ভক্ত আর নরমের জন। অধরবাবুর চরিত্রটাও খানিকটা সেই ধরনের। অধরবাবু নিজের স্ত্রীর পরিবর্তন সচক্ষে দেখে ভালোভাবেই বুঝতে পারছেন এতদিন নরম মাটিতে আঁচড়ে যে শক্তি তিনি পেয়েছিলেন আর সেটা তার কপালে জুটবে না। মাটি এখন শক্ত হয়েছে, এই মাটিতে আঁচড়ালে ক্ষতবিক্ষত হবেন। তিনি নিজেই বুদ্ধিমান মানুষ। অধরবাবু ঠিকই অনুভব করেছেন তার সিংহাসন এবার টলায়মান, পুনরুদ্ধারের কোনো আশা নেই তার। তাই তার এই রাজকীয় মেজাজ এবার বর্জন করাই শ্রেয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।